জীবনে প্রথমবারের মতো অফিসিয়াল গুগলের ফোনের রিভিউ করছি। গুগল পিক্সেল 9a বাংলাদেশে অফিসিয়ালি চলে আসছে এবং কয়েকদিন আগেই এইটার একটা ফার্স্ট ইমপ্রেশন বলতে পারেন বা একটা শর্টস ভিডিও আমি দিয়েছিলাম আর কি। তো গুগল পিক্সেল 9a নাও অফিসিয়াল বাই অরা ডিস্ট্রিবিউশন, ওরাই বাংলাদেশে অফিসিয়ালি নিয়ে আসছে। সুতরাং আপনি এখন গুগল পিক্সেল 9a বা গুগল পিক্সেলের অফিসিয়াল ফোনগুলো অফিসিয়াল ওয়ারেন্টি সহই পারচেস করতে পারবেন। ছোট্ট এই বক্স আনবক্স করে তো আর দেখানোর মতো তেমন কিছু নেই, ফোনটা পেয়ে যাবেন। সেই সাথে রয়েছে টাইপ সি টু সি কেবল, ধরে নিতে পারেন এই জিনিসই আছে। আর এই হচ্ছে ডিভাইস, খুব বেশি বড় না, বেশ হ্যান্ডি। যারা একটু কম্প্যাক্ট সাইজের ফোন পছন্দ করেন তাদের কাছে কিন্তু এই ধরনের সাইজ ভালো লেগে যায়। আর একটা জিনিস ভালো লেগেছে, 2025 সালের যেখানে ম্যাক্সিমাম ডিভাইসে ক্যামেরা বাম্পটা অনেক উঁচু থাকে, সেখানে কিন্তু গুগল পিক্সেল 9-এর ক্যামেরা বাম্প নেই বললে চলে। আপনি যখন কোনো একটা ফ্ল্যাট সার্ফেসে রাখবেন খুব একটা নাড়াচাড়া করবে না বা উঁচু হয়ে থাকবে না আর কি। বডি ফ্রেমটা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি অবশ্যই, তবে রিয়ার প্যানেলটা প্লাস্টিকে তৈরি। কেস ব্যবহার করলে বরং ভালো হবে, আপনি একটা কেস ব্যবহার করুন। এরকম একটা ডিভাইসের রিয়ার প্যানেলটা প্লাস্টিক করা একদমই উচিত হয়নি। আচ্ছা, সামনে ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নিং গোরিলা গ্লাস 3, যাও কিন্তু বেশ পুরাতন যুগের একটা টেকনোলজি। সুতরাং এর সাথেও আমি বলবো একটা গ্লাস প্রোটেক্টর আপনি ব্যবহার করুন, না হলে দেখবেন কিছুদিন পরে গিয়ে মাইক্রো স্ক্র্যাচ পড়ে যাচ্ছে আপনার সুন্দর ডিভাইসটাতে। তবে এই ফোনে কিন্তু IP68 রেটিং আছে, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা নেই, আইআর ব্লাস্টার সেন্সরটা নেই, অনেকের আবার এই জিনিস প্রয়োজন পড়ে। পিক্সেল 9-এ যেমন হ্যান্ডি একটি ডিভাইস, সো ডিসপ্লে সাইজটাও ছোট, 6.3 ইঞ্চ। ওলেড প্যানেল আছে এখানে, HDR এর সাপোর্ট রয়েছে, ওয়াইড ভাইন L1 এর সাপোর্ট আমরা পেয়েছি, এমনকি নেটফ্লিক্সের ক্ষেত্রেও কিন্তু আপনি HDR এর সাপোর্টটা পেয়ে যাচ্ছেন। 120 হার্টজ পর্যন্ত এটা হাই রিফ্রেশ রেট দিতে পারে। আমাদের টেস্টিংয়ে সে 120 হার্টজ পর্যন্ত খুব সুন্দরভাবে পুশ করছে, খুবই স্মুথ একটা ডিসপ্লে লেগেছে। তবে যে ব্যাপারটা আপনার ভালো লাগবে না তা হলো এর বেজেল এরিয়া। হ্যাঁ, এটা একদমই সিমেট্রিক্যাল, তবে বেজেল বেশ মোটা। আমি জানি না গুগল কেন ওদের ফোনগুলোতে এই ধরনের বেজেল দেয়। এর আগে দেখেছিলাম ওদের একটা ফোল্ডেবল ডিভাইস, সেখানেও বেজেলের পরিমাণ অনেক মোটা ছিল। এই ফোনটা দেখতে যেমন, জাস্ট বেজেলের আরেকটু কমিয়ে দিলে পরে কিন্তু এটা অনেক সুন্দর লাগতো। এর বাইরে ডিসপ্লে কোয়ালিটি ডেফিনেটলি ভালো, যেমন ব্রাইটনেস যথেষ্ট ভালো পেয়েছি। এমনকি একদম বর্তমান সময়ের ফ্ল্যাগশিপ যে ফোনগুলো রয়েছে তাদের সাথে কম্পিটিশনে নিতে গেলে ডিরেক্ট সানলাইটেও কিন্তু এটার ব্রাইটনেস একটু কম মনে হয়নি, বরং বেশি মনে হয়েছে। কাগজে কলমে বলতে গেলে এটার পিক ব্রাইটনেস 2700 নিটস, যেটা ডেফিনেটলি কম না। আর এটা রেজলিউশন HD+। ডিসপ্লেটার কালার অ্যাকুরেসি যথেষ্ট ভালো, মানে অলমোস্ট অ্যাকুরেট টাইপের একটা রেজাল্ট দেয়। আপনি মানে যা দেখছেন সেটা অ্যাকুরেট কালারই দেখছেন, ওরকম ব্যাপার স্যাপার। অনেকের কাছে মনে হতে পারে ফোনটার রেজলিউশন আরেকটু বেশি হতে পারতো, যেহেতু এটা একটা হাই মিড রেঞ্জ প্রাইস পয়েন্টের ডিভাইস। তো আসলে এই ফোনটার সাইজ যতটুকু, তাতে করে এই রেজলিউশন নিয়ে আপনি কোনো ধরনের সমস্যা ফেস করবেন না, কারণ সাইজটা ছোট আছে বিধায় এই রেজলিউশন দিয়ে ঠিকভাবে পুষে যেতে পারে। ও হ্যাঁ, আরেকটা ব্যাপার নোটিসেবল, এর পাঁচল কাটারটাও কিন্তু বেশ বড় সড়ো, এটাও আর একটু ছোট রাখা যেত। এই মানে বেজেল এরিয়া আর পাঁচল কাটারটা, এই জিনিসটাই আপনাকে হয়তো একটু বোঝার করতে পারে। এর বাইরে ডিসপ্লেটা যথেষ্ট ভালো, বিশেষ করে টাচ রেসপন্স এবং 120 হার্টজ একদমই ঠিকঠাক দিচ্ছে। আমার মনে হয় গুগল পিক্সেলের ফোন অনেকে কিনে থাকেন শুধুমাত্র ক্যামেরার জন্যই। তো এই ডিভাইসটার ক্যামেরা নিয়ে আমরা শুরুর দিকে আলোচনা করতে চাই। রিয়ারে আমরা দুইটা শুটার দেখছি, মেইন শুটার 48 মেগাপিক্সেল, পরবর্তী শুটার 13 মেগাপিক্সেল, যা আলট্রা ওয়াইডে ছবি নেবে। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটাও 13 মেগাপিক্সেলের। বোথ সাইড ভিডিও রেকর্ড করতে পারে 4K, তবে সামনে 30 fps, রিয়ারে 60 fps সর্বোচ্চ। এই ফোনটাতে আমরা পাইনি কোনো ধরনের টেলিফটো জুম লেন্স, যা আমরা এইটার যে প্রাইস পয়েন্ট সেই জায়গায় অবশ্যই আশা করি। এই ফোনটার দাম কত? 70,000 টাকা বলতে পারেন, 69,990 টাকা, 10 টাকা কম আছে। এখন এই প্রাইস পয়েন্টে আমরা যদি অফিসিয়াল ডিভাইস খুঁজি, হ্যাঁ তেমন কিছু তো আমি পাবো না, এটা আমি জানি। আমরা হয়তো একটু কম দামে পেয়ে যাব, ভিভো V50 মনে হয় পেয়ে যাবেন, তারপর ওপোর বোধহয় একটা ফোন আছে, তারপরে একটু আশেপাশে দু একটা ফোন আছে, ওই যেমন ইনফিনিক্স রিসেন্টলি বের করলো, যেটাও 55,000 টাকা বোধহয়। এখন এরকম আশেপাশে কিছু ডিভাইস পাবেন, যদিও বা তাদের চাইতে এর দাম বেশি। তো সেই হিসাবেও হলেও আমি অন্তত আশা করছিলাম এই ফোনটাতে একটা টেলিফটো জুম লেন্স থাকুক, থাকলে ওটা আরো বেশি কাজে লাগতো। যাই হোক, গুগল পিক্সেল 9-এর মেইন ক্যামেরার ছবি নিয়ে কিন্তু আপনি সন্তুষ্ট হতে পারবেন, যদি কিনা আপনি পিক্সেল লাভার হয়ে থাকেন। পিক্সেলের ছবির একটু আলাদা ধরন থাকে, মানে এইটা রেগুলার যে কোনো স্মার্টফোনের সাথে খুব একটা মিলবে না। অন্য স্মার্টফোনগুলো দেখবেন কিছুটা মিল রাখে, বাট এইটার ক্ষেত্রে খুবই একুরেট একটা কালার দিতে দেখবেন, কন্ট্রাস্ট লেভেলটা একটু বাড়াতে দেখবেন। এই বিষয়টা হয়তো অনেকের কাছে ভালো লাগে না। অনেক সময় এমনটাও দেখা যায় অতিরিক্ত শার্পনেসের কারণে আপনার ফেসে মানে যেমন না তার চাইতেও একটু বেশি লাগে। এখন এই ব্যাপারটা অনেকে আবার পছন্দ করে, কারো কারো কাছে ব্যাপারটা আবার খুব একটা ভালোও লাগে না। সোজা কথা, ফটোসগুলো সুপার শার্প, ডাইনামিক রেঞ্জ খুবই ওয়াইডার, ডাইনামিক রেঞ্জ যথেষ্ট ভালো, হাইলাইট ব্যালেন্স ঠিকভাবে করতে পারছে, খুবই ফাস্টার শাটার স্পিড, আর কালার অ্যাকুরেসি যেটা বললাম, এই জায়গাগুলো খুব ভালো করছে স্মার্টফোনটি। তবে ওটা মাথায় রাখবেন, আমরা যেখানে একটু রেডি টাইপ ছবি দেখি এখনকার দিনে অভ্যস্ত, এটা কিন্তু সেরকম নয়। বরং এর ছবিগুলো নিয়ে আপনি চাইলে হালকা কাজবাজ করতে পারবেন, টুইক করতে পারবেন, আপনার মতো করে তৈরি করতে পারবেন। ভালো ছিল পিক্সেল 9-এর লো লাইট ফটোগ্রাফি, কিন্তু লো লাইটে খুবই ভালো রেজাল্ট দেয়, যেখানে আমরা আলো কিছুটা বাড়াতে দেখি, আবার হেভি হাইলাইটটাকেও সুন্দরভাবে ব্যালেন্স করতে পারে, ঝলসে ফেলে না। আমরা তেমন কোনো বড় অথবা লাইন টাইপের লেন্স ফ্লেয়ার পাইনি কিন্তু এটাতে। কালারটা সুন্দর ছিল, হ্যাঁ রাতের দিকে কন্ট্রাস্টটা আরও একটু বাড়ে, কালারফুল হয় ছবিগুলো, দেখতে ভালো লাগে।
এদিকে যে আলট্রাওয়াইড শুটারটা আছে তিনিও কিন্তু মেইন ক্যামেরার মতো সেম টাইপেরই কালার টোন দিচ্ছে, অর্থাৎ এখানেও আপনি কালার টোনে খুব একটা তফাৎ পাবেন না। হ্যাঁ, জুম করে যখন দেখতে যাবেন তখন ডিটেল আপনার কাছে একটু কম মনে হবে, ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেল আপনার মনে হবে হ্যাঁ এর চাইতে মেইন ক্যামেরাটা আরেকটু বেটার ছিল। তবে আপনি যদি কিনা ওই যে কম্পেয়ার করেন ভিভো V50 বা ইনফিনিক্সের ডিভাইসটা রয়েছে, আরও দু একটা ডিভাইস পেয়ে যাবেন ওই যে ওপোটা বললাম, তাদের সাথে যদি কম্পেয়ার করেন তাহলে কিন্তু এইটার আলট্রাওয়াইড বরং এগিয়ে রাখবে। ইভেন আলট্রাওয়াইডের লো লাইট ফটোগ্রাফি ভালো পেয়েছি, যেখানে আমরা ম্যাক্সিমাম স্মার্টফোনকে স্ট্রাগল করতে দেখি, বিশেষ করে আমি যে কয়েকটা ডিভাইস বললাম তাদের তুলনায় এটার আলট্রাওয়াইড কিন্তু লো লাইটেও এগিয়ে থাকবে। আচ্ছা, তাহলে কি পোর্ট্রেইটে আমরা শান্তি পাবো না? পোর্ট্রেইটেও শান্তি পাবেন, কারণ হচ্ছে এটা দিয়েও আপনি 1x 2x পর্যন্ত পোর্ট্রেট তুলতে পারবেন। এখন এই যে 2x যে পোর্ট্রেটটা নিচ্ছে এটা তো ডিজিটালে জুম করে, রাইট? বাট এই ফোনটার ক্ষেত্রে এসে দেখুন ডিজিটালে জুম করার পরেও কিন্তু সেটা আপনার কাছে লসলেস টাইপের জুমেই মনে হবে, কারণ এখানে ডিটেল ভালো রয়েছে, ছবিতে প্রপার শার্পনেস আছে, স্কিন টোনটা কিন্তু ন্যাচারাল রাখছে, দেখতে ভালো লাগে, এবং ব্যাকগ্রাউন্ড ব্লারনেস সেটা আর্টিফিশিয়াল লাগছে না মোটেই, ডিএসএলআর টাইপের একটা ভাইব ক্রিয়েট করে। তবে আমি আশা করছিলাম আরও একটু ফোকাল লেন্থ থাকতো, যদি মানে 3x এর একটা অপশন রাখতো ওরা, সেটা হয়তো আরও মানুষের কাছে বেশি ভালো লাগতে পারতো। বলছিলাম ফ্রন্ট ফেসিং ক্যামেরা 13 মেগাপিক্সেল, এইটার রেজাল্ট আমাকে সন্তুষ্ট করেছে, যেখানে আমরা ভালো ডিটেল দেখছি, ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেলও ভালো রয়েছে, কালার টোনটাও একদমই ন্যাচারাল রয়েছে, স্কিন টোনে শিফটিং আমরা লক্ষ্য করছি না। তবে কথা আছে, অনেকেই চায় ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা অ্যাটলিস্ট এটা একটু রেডি টাইপ ছবি দেব। নো, গুগল পিক্সেল 9 কিন্তু আপনাকে ওই ধরনের রেডি ছবি দিচ্ছে না, আপনি রেডি করে নিতে পারবেন চাইলে, বাট ওই যে অনেকটা পিওর ন্যাচারাল টাইপের ছবি দেবে। এরপর যদি আসি ভিডিওতে, 4K 60 FPS রিয়ারের ক্যামেরা ভিডিও রেকর্ড করতে পারে, ওয়াইএস EIS রয়েছে, স্টেবিলিটি যথেষ্ট ভালো পেয়েছি, সেই সাথে জিটারিং আমি পাইনি, বেশ স্মুথ ফুটেজ দিতে পারে এইটার ভিডিও একেবারে ওভার কালার বা স্যাচুরেটেড মনে হয়নি, ন্যাচারালি লেগেছে আমার কাছে, বাট মনে হলো 4K অনুযায়ী ডিটেল শার্পনেসটা আর একটু বেটার আমি পেতে পারতাম। এখন এটাকে যদি কম্পেয়ার করেন, কম্পেয়ার কার সাথে করতে পারবেন? ওই যে একটু আগে অফিসিয়াল যারা ছিল তাদের সাথে তো করবেন, রাইট? তো সেই জায়গায় ওনার ভিডিও এগিয়ে থাকবে, এটাও শিওর। আবার হ্যাঁ, দামও কিন্তু বেশি আছে। আর এদিকে দেখুন ফ্রন্ট ফেসিং ক্যামেরায় ভিডিও রেকর্ড হচ্ছে কিন্তু রাইট নাও 4K 30 FPS, এটাই সর্বোচ্চ। এমনকি আপনারা যে সাউন্ড পাচ্ছেন এটাও কিন্তু এই স্মার্টফোন দিয়ে রেকর্ড হচ্ছে। এটার সাউন্ড কোয়ালিটি, আই মিন এর যে মাইক্রোফোন কোয়ালিটি, সেটা আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে, এবং ইনডোর লাইটিং কন্ডিশনেও আমরা কিন্তু ভিডিওতে যথেষ্ট ভালোই ডিটেল দেখছি। তো যদি 30 FPS নিয়ে কোনো ধরনের আপনার মানে ইয়া না থাকে আর কি, কমতি না মনে হয়, তাহলে এর ফ্রন্ট ফেসিং ক্যামেরা দিয়ে আপনি চাইলে ব্লগিংয়ের কাজ বাজ চালাতে পারবেন আর কি। দেখুন এই ফোনটার যে দাম 70,000 টাকা, সেই জায়গায় এর মেইন ক্যামেরা নিয়ে আমার কমপ্লেন নেই, আলট্রাওয়াইডটাও ভালো করছে, তবে আমি মিস করছি এই দামে অফিসিয়াল হলেও আমি মিস করছি এখানে একটা টেলিফটো জুম লেন্স, যেটা ডেফিনেটলি এই ফোনের সাথে যায়। এখন পিক্সেল 9 তো তা দেয়নি, বরং বাংলাদেশের দাম কিছুটা কম হলে এটা নিয়ে আর আমি কমপ্লেন করতাম না। ব্যাপারটা মনে হয় বোঝা গেছে, রাইট? বাই দ্য ওয়ে, ক্যামেরাতে কিন্তু আরও বেশ কিছু স্পেশাল ফিচার রয়েছে, যেহেতু গুগলের ডিভাইস সফটওয়্যারের তো কিছু খেলা থাকবেই। হ্যাঁ, এটা তো আপনারা পেয়ে যাচ্ছেন, যেমন অ্যাড মি নামে একটা ফিচার আছে, যেটা আপনারা গুগল পিক্সেল 9 সিরিজের অন্য ডিভাইসেও পেয়েছেন। লাইক আপনারা দুইজন মিলে ছবি তুলবেন একসাথে, সেক্ষেত্রে একজন করে কিন্তু শ্যুট নিতে পারবেন, এবং দুইজনকে একটা ফ্রেমে রেখে ছবি দিতে পারে এই ডিভাইসটা। অন্যদিকে বেস্ট টেক অপশনটাও পেয়ে যাচ্ছেন, ওই যে ফেশিয়াল এক্সপ্রেশন আপনি চেঞ্জ করে সবচেয়ে বেস্ট ফেশিয়াল এক্সপ্রেশন সেটা নিয়েও আপনি সেলফি তুলতে পারেন চাইলে। আবার রি-ইমেজিন নামে একটা ফিচার রয়েছে, যেখানে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড আপনি কীভাবে কল্পনা করছেন, কীভাবে চিন্তা করছেন সেভাবেও তৈরি করতে পারেন। এআই এর যে সমস্ত ফিচার, হ্যাঁ সেগুলো ডেফিনেটলি এই ফোনটাতে আপনি পেয়ে যাবেন। তবে আমার কি মনে হয় জানেন, এই ফোনের অন্যতম আরও একটা আকর্ষণীয় জায়গা আছে, যেটা চিন্তা ভাবনা করেও অনেকে আবার এই ডিভাইস কিনতেও পারে। 7টা মেজর আপডেট পাওয়া যাবে অ্যান্ড্রয়েডে, তার মানে বুঝতে পারছেন কতদিন পর্যন্ত এই ফোন লেটেস্ট অ্যান্ড্রয়েডে রান করবে। সো অনেকে চায় যে আমি ফোনটা ব্যবহার করব দীর্ঘদিন, তাদের জন্য ওইদিকে একটু প্লাস ব্যাপার স্যাপার থাকে। আচ্ছা, আপাতত এটা রান করছে অ্যান্ড্রয়েড 15-এ, আর প্রসেসর হিসাবে রয়েছে টেনসর Z4, যার গ্রাফিক্স সেকশনকে পাওয়ার করছে Mali Z715। এখন এই যে প্রসেসরটা আপনারা খুব ভালো করে অলরেডি জানেন, গেমিংয়ের জন্য খুব দারুণ কিছু না। এই প্রাইস পয়েন্টে এসে আপনি যদি কিনা গ্রে মার্কেট খোঁজেন তাহলে তো গেমিংয়ের জন্য অনেক দারুণ অপশন পাবেন, বাট অফিসিয়ালি খুব আহামরি অপশন তো নেই। তবে আমার যা মনে হয় এই ফোনটা এতটাও গরম না হলে পারতো গেমিংয়ে আর কি, বেশ ভালোই হিট জেনারেট করে। লাইক আমি PUBG ট্রাই করছিলাম, যেখানে আমরা সর্বোচ্চ 60 FPS পেয়েছি। এই সেটিংসে ফোনটা জাস্ট 15 থেকে 20 মিনিটেই 41 ডিগ্রি পর্যন্ত হিট করতে আমি দেখেছি, থার্মাল থ্রটল করতেও দেখেছি। সেই সাথে এখন ফোনটা একটু ভালোই গরম হয়ে যাচ্ছিল, মাইক্রো স্ট্যাটার ছিল, ফ্রেম রেটও মোটামুটি ফ্ল্যাকচুয়েট করতে দেখেছি আমি। বরং এই জায়গায় ডায়মেনসিটির আরও কম দামি বেশ কিছু চিপ রয়েছে, সেগুলো আরও বেটার রেজাল্ট দিয়ে থাকে। এছাড়াও COD আমরা প্লে করছিলাম 90 FPS প্লে করা যায়, ওটা তুলনামূলকভাবে স্মুথ রেজাল্ট দেয়, গরম কম হয়। আবার গেনশন ইম্প্যাক্টে আরও বেশি হিট জেনারেট করে। আমরা হাইয়েস্ট সেটিংসেও ট্রাই করি, তবে ফ্রেম রেট বেশ ভালোই ফ্ল্যাকচুয়েট করছিল, এবং 44 ডিগ্রিতেও আসছিল এই ডিভাইসটা। তো গরম বেশ ভালোই হয়, গেমিংয়ের জন্য আদর্শ কিছু কিন্তু এটা হবে না। আপনার গেমিংটাও মেইন প্রায়োরিটি, বাট এই ডিভাইসটাই নিতে চাচ্ছেন, তাহলে সেটা খুব একটা যুক্তিসঙ্গত কাজ হবে না কিন্তু। অন্যদিকে এই ফোনটা বাংলাদেশ মার্কেটে আপনারা কিনছেন কিন্তু 8/128 GB ভ্যারিয়েন্ট 70,000 টাকাতে, আর এর স্টোরেজ টাইপ হচ্ছে UFS 3.1।
এটার আরও একটা ভ্যারিয়েন্ট হয়ে থাকে 8/256 GB, বরং এটা 8/256 GB হওয়া উচিত ছিল। তবে একটা জায়গায় কিন্তু খুবই ভালো, এর যে Type-C পোর্ট এটা কিন্তু আবার USB 3.2 এর, সুতরাং সুপার ফাস্টার। আপনি SSD বা যে কোনো ডাটা যখন ট্রান্সফার করতে চাচ্ছেন USB থ্রুতে, সেটা কিন্তু খুবই ফাস্টার গতিতে ট্রান্সফার করা সম্ভব। গুগলের UI সম্বন্ধে তো আপনারা খুব ভালো করে আইডিয়া রাখেন, স্টক অ্যান্ড্রয়েড ফিল, এবং অনেকেই আছেন স্টক অ্যান্ড্রয়েড লাভার, তাদের কাছে ভালো লাগার কথা। কোনো ধরনের এক্সট্রা ব্লোটার নেই, কিছু নেই, হিজিবিজি করে কিছুই রাখা নেই, খুবই কী বলে লাইট টাইপের একটা ফিল দেয় এবং ক্লিন টাইপের একটা ফিল দিতে পারে। তো এই ধরনের ক্লিন UI আবার অনেকের কাছেই বেশ ভালো লাগে, যেমন আমার নিজের কাছেও ভালো লাগে। তো এইটার UI পারফরমেন্স যথেষ্ট ভালো, অ্যাপ ওপেন ক্লোজ টাইম খুবই ফাস্টার, একদম ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোনের মতোই ফিল পাবেন। আবার আপনি অ্যাট এ টাইম অনেকগুলো আপনি কাজ করতে পারবেন, কারণ গুগলের এই ডিভাইসটার র্যাম ম্যানেজমেন্ট খুবই ভালো। 8GB র্যাম আপনার কাছে মনে হবে মোর দ্যান এনাফ। নর্মাল ইউসেজে এই ফোন কিন্তু গরম হয় না। এখন মানে গেমের কথা শুনে যারা ভাবছেন যে তাইলে কি আমি এই ফোনটা দিয়ে রেগুলার কাজবাজ করতে গেলেও খুব গরম হয়ে যাবে এরকম কিছু, নো, সেক্ষেত্রে সমস্যা হচ্ছে না। অ্যাট এ টাইম অনেকগুলো অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করলেও সমস্যা আপনি ফেস করবেন না। হ্যাপটিক ফিডব্যাকটা কিন্তু যথেষ্ট টাইটের দিকে এবং এটা ফ্ল্যাগশিপ ফিল দেয়। তবে এর যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা, এটা কিন্তু আবার আল্ট্রাসনিক না, যেখানে আমরা গুগল পিক্সেল 9 কিন্তু আল্ট্রাসনিক দেখেছি। এটা আল্ট্রাসনিক না হলেও যথেষ্ট ফাস্টার, আর পজিশনটা আমার কাছে ভালো লেগেছে। অন্যদিকে এই ফোনের যে স্পিকার কোয়ালিটি ভালো পাবেন, দুইটা স্পিকার আছে, গুড অ্যান্ড আপ লাউড এবং ক্লিয়ার সাউন্ড দেয়। ইয়ারপিসের সাউন্ড আমি চেক করে দেখেছি, কথা বলার জন্য ঠিকঠাক আছে। নেটওয়ার্ক রিসিপশনেও কিন্তু কোনো প্রবলেম পাইনি আমরা এটাতে, বোথ কানেকশনে। এটাতে একটা ফিজিক্যাল সিম, আপনি একটা সিম ব্যবহার করতে পারছেন, অবশ্যই 5G সাপোর্টেড। আর এই ডিভাইসটাতে ব্যাটারিতে ইম্প্রুভমেন্ট আসছে লাস্ট ইয়ার থেকে, যেমন এখানে 5100 mAh এর ব্যাটারি রয়েছে, তবে বক্সে কোনো চার্জার পাচ্ছেন না, যেটা আমার মনে হয় আসলে করা ঠিক না, খুবই খারাপ ব্যাপার। তবে আপনি এই ফোনটাতে সর্বোচ্চ সাপোর্ট পাবেন 23 ওয়াট, যেটাও 2025 সালের এরকম একটা ডিভাইসের সাথে ডেফিনেটলি কম মনে হয়। এটাকে ফুল চার্জ করতে আমরা অন্য চার্জার দিয়ে ট্রাই করেছি আরও হাই ওয়াটের, তাতে আমাদের সময় লেগেছে 1.5 ঘন্টার মতো, যেটা আমার কাছে বেশি লেগেছে। আর এই ফোনটা কিন্তু ওয়্যারলেস চার্জিং সিস্টেমও সাপোর্ট নেয়, 7.5 ওয়াট। এটাকেও আমি এক্সট্রাঅর্ডিনারি কিছুই বলতে পারছি না, যেহেতু ফোনের দাম 70K এর মতো রয়েছে, রাইট? এই ফোনটার ব্যাটারি ব্যাকআপ কিন্তু খুবই ভালো পাবেন। 5100 mAh এই ব্যাটারিটা প্রায় আপনাকে 8 থেকে 9 ঘন্টার মতো এসওটি দিবে, যেটা যথেষ্ট ভালো আমি বলবো। যারা হেভি ইউজার রয়েছেন একদিন খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন, তারপরেও দেখবেন আপনার ফোনে ব্যাটারি আছে। তো ব্যাটারি ব্যাকআপের জায়গাটা ভালো। দেখুন, গুগল পিক্সেল 9a বেশ কিছু জায়গায় ভালো কিছুই নিয়ে এসছে, বিশেষ করে এর ক্যামেরাটা আপনার ভালো লাগার কথা, ক্যামেরাটা যথেষ্ট ভালো রেজাল্ট দিচ্ছে। হ্যাঁ, কমতি তো আছে, যেটা বললাম আমাদের দেশের দাম অনুযায়ী কমতি আমি বলবো টেলিফটোতে। এরপরে ডিসপ্লেটার যদি বেজেল এরিয়া বাদ দেন, তাহলে ডিসপ্লেটা কিন্তু খুবই ভালো। অ্যান্ড্রয়েডের আপডেটের ব্যাপারটা যথেষ্ট ভালো করছে, এটা ঠিক আছে। ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো আছে, আপনাকে ওই যে ইউআই এক্সপিরিয়েন্স খুবই ভালো দেবে, সেই জায়গাটাও ভালো আছে। ও হ্যাঁ, জেমিনাই আছে কিন্তু এটাতে, সেটাও আপনি ব্যবহার করতে পারবেন, এআই এর ফিচার বা যে কোনো কিছুই। তো এই জায়গাগুলো অবশ্যই ভালো করছে, কিন্তু আমাদের দেশের এই যে আবারও দামের ব্যাপারটা চলে আসে, সেই দাম অনুযায়ী যে সমস্ত জায়গাগুলোতে কমতে ছিল। ফার্স্ট অফ অল আমি বলবো এই ফোনটাতে টেলিফোটো আমরা মিস করছি। দ্বিতীয়ত, এইটাতে আমি বেজেল এরিয়াটা এবং পাঁচল কাট আউট এটা যথেষ্ট মোটা মনে হয়েছে আমার কাছে, এটা আরও ন্যারো রাখা উচিত। তৃতীয়ত, বক্সে চার্জার নেই, চার্জার দেয় নেই, ঠিক আছে, এটাও না হয় মেনে নিলাম, বাট চার্জিং সাপোর্টটা তো আরও বড় হতে পারতো। আর থাকে গেমিং রেজাল্ট, ওই জায়গাটায় কমতি আছে। এই হচ্ছে ফোনের বিষয়াদি। এখন যদি কিনা আপনি মনে করেন আমি একটা অফিসিয়াল ডিভাইসই কিনবো, আমার বাজেট অ্যারাউন্ড 70K, আমি ক্যামেরা সেন্ট্রিক একটা ডিভাইস কিনতে চাচ্ছি এবং খুব ভালো একটা ব্র্যান্ডের ফোন আমি কিনতে চাচ্ছি, অফিসিয়াল তো অবশ্যই, অফিসিয়াল ওয়ারেন্টি সহ, তখন কি এই ফোনটা আপনি দেখতে পারেন। যেহেতু আমাদের আসলে তেমন কোনো অপশনও নেই। ওই যে হয় না, ক্লাসে 3 জনের মধ্যে আমি তৃতীয় হয়েছি, আমি ফার্স্ট হয়েছি, সেকেন্ড হয়েছি, ব্যাপারটা আসলে এরকম কিছু করার নেই তো, কারণ আপনার তো অপশনও নেই। সো ইয়া, আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। কেমন লাগলো এই ডিভাইস আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।